ধর্মীয় মর্যাদায় ভাগ্য রজনী পবিত্র শবে বরাত পালিত ইবাদত বন্দেগী মুসল্লিদের মসজিদে মসজিদে দোয়া মাহফিল। সারা বছর বান্দা অনেক গুনাহ করে, সগীরা গুনাহ করে, কবিরা গুনাহ করে। এই রাত্রে আল্লাহ তাআলার কাছে যদি কান্নাকাটি করে মাফ চেতে পারে, আল্লাহ তাআলা মাফ করে দেয়। আমাদের দেশটাকে আল্লাহ ভালো রাখুক, আমরা যাতে শান্তিতে চলতে পারি, আল্লাহ যাতে আমাদের উপরে রহমত দান করে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সভা আজ। ফ্যাসিবাদ যেন মাথাচাড়া দিতে না পারে ব্যবস্থা নিচ্ছে সরকার। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র মেনে নেবে না বিএনপি, যেন তেন মার্কা নির্বাচন দেখতে চায় না জাতি, মন্তব্য জামায়াতের। ফরিদপুরে বেপরোয়া বালুখেকোড়া, রাতের আধারে পদ্মা থেকে বালু উত্তোলন, চরম হুমকির মুখে শহর রক্ষা বাঁধ। আপনাদেরকে অনুরোধ করি যে আর দিন বালি কাটা হয় না স্যার, নাইলে বালি কাটলে আমরা অত্য এলাকার জমি আলারা ফসলাদি কৃষক বাঁচবে না। খানাখন্দে মরণফাঁদ শরীয়তপুর চাঁদপুর মহাসড়ক, ভূমি অধিগ্রহণ জটিলতায় শুরু হয়নি নির্মাণ কাজ, যাত্রী চালকদের দুর্ভোগ। আমার মনে হয় শরীয়তপুর জেলার ভিতরে সবচেয়ে খারাপ রাস্তা হচ্ছে এইটা। মালামাল নষ্ট হয়ে যায়, গাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, গাড়ি রাস্তা থেকে পোল্ট্রি খেয়ে ভাঙিয়ে যায়। পটুয়াখালীর চরমদার সেতুর সংযোগ সড়ক ও গার্ডওয়ে ধস, নির্মাণ কাজে কারকি দুষছেন এলাকাবাসী, দ্রুত মেরামতের দাবি। এবং আজ নতুন করে 3 ইসরায়েলি জিম্মির মুক্তি দেবে হামাস, বিনিময়ে রোববার ছাড়া পাবে 369 ফিলিস্তিনি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে রয়েছি আমি সাইনা ইসলাম। এবার বিস্তারিত। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল বরাত। এ উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সহ সারা দেশের মসজিদগুলোতে ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজ, জিকির, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মহিমান্বিত এ রজনী পালন করেন। এদিকে জাতীয় মসজিদ সহ দেশের অন্যান্য মসজিদগুলোতে কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল বরাতের শিক্ষা ও করণীয় নিয়ে আলোচনা করেন ইসলামী বিশেষজ্ঞরা। এ রাতে দেশের শান্তি, কল্যাণ, মুক্তি কামনায় আল্লাহর কাছে দোয়া করেন ধর্মপ্রাণ মুসলমানরা। আল্লাহ রসুল এই রাত্রিতে বেশি বেশি সিয়াম করেছেন এবং তাহাজ্জুদ নামাজ আদায় করেছেন, আমাদেরও তা করতে হবে। আমাদের দেশ, আমাদের দেশের সকল মানুষ যারা আছি আমরা, আমাদের দেশটাকে আল্লাহ ভালো রাখুক, আমরা যাতে শান্তিতে চলতে পারি, আল্লাহ যাতে আমাদের উপরে রহমত দান করে। নিয়মিত নামাজ পড়তে ভালো লাগে, সেজন্য নামাজ পড়তে এসেছি। এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মাফ করে দেয়, বিশেষ করে কবরবাসীকে সবার আগে মাফ করে দেয়। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার 3য় পর্ব। এ ধাপে অংশ নিয়েছেন মাওলানা সাদের অনুসারীরা। শনিবার সকাল থেকেই ময়দানে আসতে শুরু করছেন মুসল্লিরা। বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম শবে বরাত মিলেছে। লাখো মানুষ একসাথে নামাজ আদায় করেন ও রোজা রাখেন। এর আগে গতকাল শুক্রবার বাদ আসর পাকিস্তানি মাওলানা হারুনের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। দিনভর চলে বয়ান ও ইসলামী আলোচনা। ইজতেমাকে ঘিরে কঠোর নিরাপত্তা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগামীকাল আখিরি মোনাজাত শেষ হবে এবারের আয়োজন। আজ থেকে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। প্রথম দিনে আলোচনা হবে বিএনপির সঙ্গে, একথা জানিয়েছেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর শিক্ষা চত্বরে এক অনুষ্ঠানে তিনি জানান, বাংলাদেশ ফ্যাসিবাদ যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার। অনুষ্ঠানে অংশ নিয়ে 90-এর গণঅভ্যুত্থানের অন্যতম নেতা আমানুল্লাহ আমান বলেন, 90 এবং 24-এর স্বৈরাচার পতনের আন্দোলন একই সূত্রে গাঁথা। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্য থাকার আহ্বান জানান তিনি। আগামী দিনে যাতে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের মতো কেউ না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। জাতিসংঘের রিপোর্ট দেখেছেন আপনারা, আমরা দেশে এই অন্যায়গুলোর বিচার করতে চাই। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে।
সরকারকে বিভ্রান্ত করতে নির্বাচন নিয়ে নানামুখী বক্তব্য দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। এমন অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এরা দেশের সার্বভৌমত্ব ধ্বংসের চেষ্টায় লিপ্ত। এদিকে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সমর্থন করলেও নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেবে না বলে জানান চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ভারত, আমেরিকা সহ সব উন্নয়ন সহযোগী রাষ্ট্রগুলোর সহযোগিতা চায় বিএনপি। এ কথা জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। এদিকে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করলেও নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র করলে বিএনপি তা মেনে নেবে না বলে মন্তব্য করেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক। সকালে আলাদা আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব মন্তব্য করেন এই দুই নেতা। ভারত, আমেরিকা, চায়না, রাশিয়া সকল বৃহৎ রাষ্ট্রগুলোকেই আমরা আমাদের উন্নয়ন অংশীদার মনে করি। এই সরকারকে সমর্থন দিলেও নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত হলে আমরা মাথা নত আল্লাহ ছাড়া কারো কাছে করব। এদিকে সকালে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, সরকারকে বিভ্রান্ত করতে নির্বাচন নিয়ে নানামুখী বক্তব্য দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। এরা দেশের সার্বভৌমত্ব ধ্বংসের চেষ্টায় মেতেছে বলে মন্তব্য তার। নির্বাচন নিয়ে কোনো টাল ভাঙা করবেন না। আমি সরকারকে বলছি না, আমি বলছি এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরে নির্বাচন দিন, আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত। বিকেলে নয়াপল্টনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাতীয় সরকার নির্বাচন আর স্থানীয় সরকার নিয়ে বিতর্ক তৈরি করলে তা বিরাজনীতিকরণ করা হবে। রাজনৈতিক বিকশিত শক্তির মধ্যে দিয়ে যত নির্বাচন আছে সেই নির্বাচন হবে, এটাও তো একটা ডিপলিটিসাইজেশন, এটাও তো বিরাজনীতিকরণ। এই বিতর্কটা নিয়ে এসে স্থানীয় সরকার আগে না পার্লামেন্ট আগে, গণতন্ত্র যেন বারবার হোঁচট না খায় সেজন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে আহ্বান জানান রিজভী। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, ইজতেমা ময়দানে সহকর্মী দেওয়ান ইমন রয়েছেন, সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। ইমন, ইজতেমায় মুসল্লিদের সমাগম কিরকম দেখতে পাচ্ছেন এবং কি কি আনুষ্ঠানিকতা চলছে সেখানে, বিস্তারিত নিয়ে জানাবেন। শাইনা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি টঙ্গীর ইজতেমা ময়দানে। আপনি যেমনটি জানেন যে গতকালের পবিত্র শবে বরাতের রাতের মধ্য দিয়ে কিন্তু আজকে আবার শুরু হয়েছে সকালের যে ইজতেমার আনুষ্ঠানিকতা, সেটি আমরা ফজরের নামাজের পর থেকেই কিন্তু দেখেছি যে এখানে কিন্তু বয়ান শুরু হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে রয়েছি বিদেশি একটা খিত্তায়। এখানে কিন্তু বিদেশি যারা মেহমান রয়েছেন, যে সমস্ত বিদেশি মুসল্লিরা রয়েছেন, তারা কিন্তু এখানে আসছেন। ফজরের পর থেকে কিন্তু মাওলানা ইলিয়াস বিন সাদ সাহেব তিনি কিন্তু এই যে বয়ান শুরু করছেন এবং এই বয়ানটি বাংলায় তর্জমা করছেন মাওলানা ওসামা ইসলাম সাহেব। এছাড়াও কিন্তু আমরা গত রাতে যেটি দেখেছি যে যেহেতু শবে বরাতের পবিত্র একটি রাত, এই রাতে কিন্তু লাখ লাখ মুসল্লি তারা কিন্তু ইজতেমায় একসাথে ইবাদত বন্দেগী করেছেন। পাশাপাশি আপনাকে একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু আরো একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে এই ইজতেমায়। এই নিয়ে মোট এখানে 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিদেশি মেহমানদের তথ্যটা যদি আপনাকে দিয়ে রাখি, সেটা হচ্ছে 49টি দেশ থেকে এখন পর্যন্ত 1449 জন বিদেশি মেহমান কিন্তু এখানে এসেছেন এবং তাদের নিরাপত্তায় কিন্তু এখানে সাদা পোশাকে এবং পোশাকধারী পুলিশ এবং বিভিন্ন বাহিনীর সদস্যরা কিন্তু তারা এখানে নিয়োজিত রয়েছেন। আমরা সকাল থেকে বিভিন্ন খিত্তাগুলোতে ঘুরে দেখেছি, সেখানে কিন্তু এই যে যে সমস্ত বয়ানগুলো পেশ হচ্ছে সেটি বাংলায় তর্জমার পাশাপাশিও কিন্তু নানা ভাষায় বিভিন্ন খিত্তায় কিন্তু সেগুলোকে যে সমস্ত মেহমানরা রয়েছে বিভিন্ন দেশের, সেগুলো কিন্তু সেখানেও সেই সব দেশের ভাষায় কিন্তু সেটিকে সেই সমস্ত মুসল্লিদের মাঝে কিন্তু সেটি অনুবাদ করা হচ্ছে। এছাড়া কিন্তু এখনকার যে পরিবেশই দেখতে পাচ্ছেন যে খুব শান্তি শৃঙ্খলা ভাবে কিন্তু খিত্তাগুলোতে যারা মুসল্লি রয়েছেন তারা এই যে বয়ানটি চলছে সেই বয়ানটি কিন্তু তারা শুনছেন। এছাড়া খিত্তাগুলোতে আমরা দেখেছি যে ইসলামের নানা দিক নিয়ে কিন্তু তারা আলোচনা করছেন। তো সব মিলিয়ে বলা চলে যে এখন পর্যন্ত ইজতেমার যেই আনুষ্ঠানিকতাটা সেটি ফজরের নামাজের পর থেকে শুরু হয়েছে এবং খুব শান্তিপূর্ণভাবে কিন্তু এখানে যে সমস্ত মুসল্লিরা এসেছেন সেটি তারা এই যে ইসলামের যে দাওয়াত সেটি তারা গ্রহণ করছেন। শায়না, ধন্যবাদ ইমন আপনাকে। ইজতেমা ময়দানের বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন।
এদিকে যেন তেন মার্কা নির্বাচন এ জাতি দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, যে নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না, এমন সুষ্ঠু নির্বাচন হতে হবে। শুক্রবার বিকেলে নরসিংদীর সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউট মাঠে জেলা জামায়াতের জনসভায় তিনি কথা বলেন। জামায়াতে আমির বলেন, অধিকার প্রতিষ্ঠার জন্য ভোটার তালিকা সংশোধন করতে হবে, যারা ভুয়া ভোটার তাদেরকে বাদ দিতে হবে। এ সময় জুলাই আন্দোলনে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে তাদের ভোটাধিকার নিশ্চিতেরও আহ্বান জানান তিনি। অবশ্যই নির্বাচন হতে হবে বাংলাদেশ, কিন্তু যেন তেন মার্কা নির্বাচন এই জাতি চায় না। নির্বাচনের মতো নির্বাচন চায়, সুষ্ঠু নির্বাচন চায়, যেই নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না, এমন একটা নির্বাচন আমরা চাই। সুন্দরবনকে ধ্বংস করে বিগত সরকারের নেওয়া সব প্রকল্প অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। শুক্রবার জাতীয় জাদুঘরের সামনে সুন্দরবন দিবস উপলক্ষে এক নাগরিক সমাবেশে এই দাবি তোলেন সংগঠনটির নেতারা। বলেন, সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, বিশ্ববাসীর সম্পদ। এটিকে ধ্বংস করা হলে একদিকে যেমন জীববৈচিত্র্য ধ্বংস হবে, অন্যদিকে পরিবেশ বিপর্যয় ঘটবে। তাই অবিলম্বে সুন্দরবন ও আশপাশের সরকারি বেসরকারি সব প্রকল্প ও স্থাপনা নির্মাণ বন্ধ ও অপসারণের দাবি জানান তারা। সুন্দরবন রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের জোরালো পদক্ষেপ দাবি করেন সংগঠন সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার। যারা ওখানে রিসোর্ট করতেছেন, যারা ওই সব জায়গায় কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন করতেছেন, যারা সেখানে অন্যান্য শিল্প কারখানা করতেছেন, তাদেরকে অন্তত বন্ধ করুন। আজকের বন যদি সুন্দরবন ধ্বংস হয়, তাইলে যে ক্ষতিটা হবে সেটা আপনি না, শুধু আপনার আগামী প্রজন্ম যারা, তারাও কিন্তু ভোগ করবে। ফরিদপুরে রাতের আধারে পদ্মা নদী থেকে অবৈধভাবে ভেকু দিয়ে বালু উত্তোলন করছেন স্থানীয় প্রভাবশালীরা। অব্যাহত বালু উত্তোলনের কারণে হুমকির মুখে শহর রক্ষা বাঁধ ও নদী তীরের বিস্তীর্ণ এলাকা। দ্রুত বালু উত্তোলন বন্ধ করা না হলে বর্ষা মৌসুমে বাঁধ ধসে যাওয়ার আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ড। সহকর্মী এনকেবি নিয়মের রিপোর্ট জানাচ্ছেন নুসরাত শোভা। পদ্মার বুকে বালুচর, গভীর রাতে ভেকু দিয়ে বালু তুলে ট্রাক যোগে পার করা হয় শহরে, আর রাত পোহালে পাল্টে যায় দৃশ্যপট। লোকচক্ষুর আড়ালে চলে যায় ভেকু আর ট্রাক। এভাবেই ফরিদপুর সদর উপজেলার ডিক্রিটচর ইউনিয়নের 1.5 কিলোমিটার জুড়ে বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলন করছে একটি চক্র। এতে হুমকির মুখে পড়েছে 165 কোটি টাকা ব্যয়ে নির্মিত শহর রক্ষা বাঁধ ও নদী তীরের বসতবাড়ি। এরই মধ্যে ভাঙনে বিলীন হয়েছে অনেকের জায়গা। আল্লাহর তরফ থেকে আপনাদেরকে অনুরোধ করি যে আর দিন বালি কাটা হয় না স্যার, নাইলে বালি কাটলে আমরা অত্য এলাকার জমি আলাদা ফসলাদি কৃষক বাঁচবে না। সরকার তো আমাকে রক্ষা করার জন্য বাচ্চা দিছে, এখন যদি বালি কাটে পদ্মা তাই আসলে বরং আমরা আরো ক্ষতির ভেতরে পড়ে যাওয়ার সম্ভব থাকবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, এখনই বালু উত্তোলন বন্ধ করা না গেলে বর্ষা মৌসুমে ধসে যাবে শহর রক্ষা বাঁধ। এটাকে যদি আমরা এখন টিকায় না রাখতে পারি, আমাদের অদূর ভবিষ্যতে ফ্লাড এমবেকমেন্টটা ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে একসময় ফরিদপুর শহরটা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বালু উত্তোলন বন্ধে সবার সহযোগিতা চেয়ে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার। আজকে থেকে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, এই এলাকাতে বালু মাটি কাটা এই ধরনের কোনো কর্মকাণ্ড আজকে থেকে আর চলবে না। শহর রক্ষা যে বাঁধ, সেই বাঁধের পাশে থেকেই অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখি কারা কাটছে, সেটা তাদেরকে আইডেন্টিফাই করে আমরা এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। পদ্মাপাড়ের সাধারণ মানুষকে স্বস্তি দিতে বালু খেকোদের দ্রুত উৎখাতের দাবি সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ভূমি অধিগ্রহণ জটিলতায় 5 বছরের শুরু হয়নি শরীয়তপুর চাঁদপুর 29 কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজ। বাতিল হয়েছে একের পর এক দরপত্র। এদিকে দীর্ঘদিন সংস্কারের ছোঁয়া না লাগায় সড়কটি তৈরি হয়েছে মরণ ফাঁদে। শরীয়তপুর প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ।
2019 সালে 29 কিলোমিটার দৈর্ঘ্যের শরীয়তপুর চাঁদপুর মহাসড়কটি সম্প্রসারণ, মজবুতকরণ, সারফেসিং ও ব্রিজ কালভার্ট নির্মাণ সহ 4 লেনে উন্নীতকরণের জন্য প্রকল্প হাতে নেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। তবে কয়েকটি এলাকায় এখনো হয়নি জমি অধিগ্রহণ। এতে কয়েক দফা বাতিল করতে হয়েছে টেন্ডার, বেড়েছে প্রকল্প ব্যয়। অন্যদিকে 5 বছরের বেশি মেরামত না হওয়ায় সড়ক বেহাল, ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রী আর চালকদের। আমার মনে হয় শরীয়তপুর জেলার ভিতরে সবচেয়ে খারাপ রাস্তা হচ্ছে এইটা। বুড়িহাট থেকে মনোরা পর্যন্ত রাস্তাটা এতটাই খারাপ যে ছোট যানবাহন আমরা যাতায়াত করতেই পারি না। এই রাস্তাটা করে আমাদের মালামাল নষ্ট হয়ে যায়, গাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, গাড়ি রাস্তা থেকে পোল্টি খেয়ে ভাঙিয়ে যায়। এদিকে অধিগ্রহণের টাকা 5 বছরেও বুঝে পায়নি বলে জানান জমির মালিকরা। 28 নং এলে কেসের অধিগ্রহণের টাকা আমরা এখনো পাই নাই। আমরা দ্রুত টাকা পাওয়ার আশাবাদী এবং কি এই রাস্তার কাজও চলমান থাকুক, এটাও আমরা চাই। 21 সাল থেকে শুরু করে এই পর্যন্ত রাস্তার তো কোনো কাজই করে নাই, অবকাঠামোর কোনো কাজকর্ম করে, বরং আমাদেরকে টাকা পয়সাও দেয়। কাজে ধীরগতির কথা স্বীকার করে প্রশাসন বলছে সব জটিলতা অচিরেই নিরসন হবে। ভূমি অধিগ্রহণ খুবই কম হয়, 2 বছরের কাজ কিছুই প্রায় করতে না পারায় কন্ট্রাক্ট বাতিল করে আবার রিটেন্ডার করা হয়েছিল। বর্তমানে রিটেন্ডার প্রক্রিয়াতে আছে, আমরা সর্বশেষবার রিটেন্ডার করেছি। কর্তৃপক্ষকে আমরা সেই বিষয়টি অনুরোধ করব যেন এই জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়টি তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখেন এবং আমরা একইভাবে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই কাজটি আমরা করব। 4টি প্যাকেজে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 868 কোটি টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকা আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের 4 শিশুসহ 11 জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে শ্বাসনালী পুড়ে গেছে 8 জনের, 2 জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার রাত 9:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ফজলে আদিত্যের রিপোর্ট। শুক্রবার রাতে ঢাকার আশুলিয়া গোমাইল বাজার এলাকায় পবিত্র শবে বরাত উপলক্ষে পারিবারিক আয়োজন যেন কাল হয়ে দাঁড়ায় সুমনের পরিবারের। সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে 4 শিশুসহ দগ্ধ হয় ওই পরিবারের 11 জন। ঘটনার পর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নেয় প্রতিবেশীরা। পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। প্রতিবেশীরা জানান রাতে হঠাৎ রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। সবাই একত্রিত হয়, একত্রিত হওয়ার কারণে একটা রান্নাবান্না খাওয়া দাওয়ার জন্যে সবাই আর কি একত্রিত হয়েছে। ওই সময় ঠিক 9:30টার দিক গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণটা হয় আর কি। বিস্ফোরণ হওয়ার কারণে এই ওদের গুরুতর অবস্থা হয়। 4 বছরের বাচ্চা, ওইটা আল্লাহর রহমতে একটু সুস্থ আছে। আর যেটি 8 বছর হয়েছে নাকি 7 বছর কোরআন হাফেজ যে আছে, ওনার অবস্থা গুরুতর। একেবারে মুখে থেকে শুরু করে একেবারে পা পর্যন্ত অবস্থা খুব। চিকিৎসক জানান দুর্ঘটনার 11 জনের মধ্যে শ্বাসনালী পুড়েছে 8 জনের। এর মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের 99 ও 95% পুড়ে গেছে। 2 জনই আইসিইউতে ভর্তি, বাকি 6 জনের চিকিৎসা চলছে সিসিইউতে। 8 জনকে আমরা আশঙ্কাজনক বলছি, ওনাদের সবার শ্বাসনালী পুড়েছে। শ্বাসনালী পোড়ার কারণে সবাই গুরুতর, কিন্তু 2 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তারা একজনের 99%, একজনের 95%। একজন শুধু আশঙ্কামুক্ত, ওর 9% পুড়েছে। বাকি যারা তারা সবাই আশঙ্কাজনক অবস্থায় আছে এবং তাদেরকে আমরা ফিমেল এইচডিইউতে এবং একজনকে আইসিইউতে শিফট করব। ওই পরিবারের বাকি 3 জন অনেকটাই আশঙ্কামুক্ত, তবে তাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। যৌথ বাহিনী পরিচালিত অপারেশন ডেভিল হান্টে গত 24 ঘন্টায় আরও 509 জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মামলা ও অন্যান্য অপরাধে 948 জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদর দপ্তর। এতে বলা হয়, গ্রেফতারের পাশাপাশি গত 24 ঘন্টায় 10টি রামদা, 4টি ধামা, 3টি কাঠের বাটযুক্ত দা, 2টি চাইনিজ চাপাতি এবং 1টি করে 1 নলা বন্দুক সহ বিভিন্ন অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। গেল শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত 3981 জনকে গ্রেফতার করা হলো। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোরখ মণ্ডল সীমান্তে বাংলাদেশে ঢুকে 5 বাংলাদেশিকে মারধর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার বিকাল 3টার দিকে গোরখ মণ্ডল সীমান্তের 930 মেইন পিলারের পাশে এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, ভারতের 138 নারায়ণগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।
এ সময় বাধা দিলে বাংলাদেশিদের মারধর করে বিএসএফ সদস্যরা। পরে গ্রামবাসী জড়ো হয়ে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। মারধরে 5 বাংলাদেশি আহত হয়েছেন। লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ শাকিল আলম জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। জাতীয় সংসদে শ্রমিকদের নেতৃত্ব দিতে হবে। শ্রমিকদের মধ্য থেকেই শ্রমিকদের প্রতিনিধি হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির শ্রমিক সেলের প্রধান সম্পাদক মাজহারুল ইসলাম। শুক্রবার বিকেলে রাজধানীর লালবাগ বালুর মাঠে জাতীয় নাগরিক কমিটির শ্রমিক সেল আয়োজিত ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তে শ্রমিকদের ন্যায্য হিস্সা দাবিতে সমাবেশে তিনি একথা জানান। বলেন, শ্রমিকদের অধিকার আদায়ের লড়াই চলছে। শ্রমিকরা ঐক্যবদ্ধ হলে তাদের অধিকার আদায় সম্ভব। এ সময় জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মী ও বিভিন্ন শ্রমিক কমিটির নেতাকর্মীরা বক্তব্য রাখেন। আলটিমেট যারা শ্রমিক, যারা কৃষক, যারা মেহনতি মানুষ, যারা মজুর, তাদের মধ্যে থেকে নেতা তৈরি হোক, আমরা সেটা চাই। আমাদের লড়াই সেই জায়গায়। বন্ধুগণ, এটার জন্য কি করতে হবে? আমাদের সংঘবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা চাই আপনারা ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করে আমাদের অধিকার আদায় করব। মিনিমাম আগামী সংসদে 20 জন শ্রমিক নেতা সংসদে যাক। পটুয়াখালীর রাঙাবালী উপজেলার চরমন্তাজ ইউনিয়নের সেতু সংযোগ সড়ক ও গাইড ওয়াল ধসে পড়েছে। স্থানীয়দের দাবি, নিম্নমানের কাজের কারণেই এ পরিস্থিতি। ফাটল গাইড ওয়াল দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সহকর্মী সাইদ ইব্রাহিমের পাঠানো তথ্য ও চিত্রে অঙ্কন চৌধুরীর রিপোর্ট। পটুয়াখালীর রাঙাবলীতে ইউনিয়ন উপজেলার সংযোগ সড়কের আওতায় চরমন্তাজ ইউপির সাবেক চেয়ারম্যান এম এ মতিনের বাড়ির কাছে 66 মিটার সেতু ও 350 মিটার সংযোগ সড়ক নির্মাণ করা হয়। ব্যয় হয় 6 কোটি টাকা। তবে 1 বছরের মধ্যে গাইডওয়াল ও সংযোগ সড়কে ফাটল দেখা দেয়, যা চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজের কারণেই এমন পরিস্থিতি। এটা কোনো ব্রিজের মধ্যে পড়ে না, কাজ করে গেছে, সব 2 নম্বরই কাজ দিয়ে করে গেছে। এই যে পাশে গাড়ি চলতেছে, এর লগে পিছনে ঠেকনা দেওয়া লাগতো। এই ঠেকনাটা পর্যন্ত তারা দেয় নাই। কাজটা ভালো মতো করে না, এই জন্যই মানে কাজটা এইভাবে ধৈর্য পড়ে গেছে। এমনকি এটা কিছুদিনের মধ্যে মনে হয় যে আমরা যে ব্রিজ উঠবো, এর ধরনের কোনো সুযোগ মনে আমাদের থাকবে না। ব্রিজটার আবার কাজটা সুন্দর করে রাস্তার কাজটা হোক। যদি এইরকম থাকে পড়ে, তাহলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে আমাদের চলাচলের। এলাকাবাসী জানান, গাইডওয়াল জুড়ে ফাটল স্পষ্ট, ফলে পিলারগুলো নড়বড়ে হয়ে গেছে। এতে পথচারী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে, দ্রুত সংস্কার কাজ শুরু হবে বলে জানান এই কর্মকর্তা। ঠিকাদারের সাথে যোগাযোগ করা হয়েছে, উনি কাজটা বাস্তবায়ন করবেন, উনি আমাকে আশ্বাস দিয়েছেন। যে কোনো সময় গাইডওয়াল ধসে গিয়ে সেতুর চরম ঝুঁকিতে পড়তে পারে, তাই দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। অঙ্কন চৌধুরী, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল।